গত 15 বছরে আয়ের চেয়ে খরচ বেড়েছে কয়েক গুণ। প্রভাব জনজীবনে অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা ভৌত অবকাঠামোমূলক যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে সেগুলোর সুফল আসলে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারছে না। হত্যা নির্যাতনে দায়ীদের বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে, মার্কিন সাময়িকী টাইমসকে ডক্টর ইউনূস। ভোলায় সংরক্ষিত বনের গাছ কাটছে একটি চক্র, জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে ইট ভাটায়, কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। ইউরোপে পাড়ি দিতে ক্যানারি দ্বীপপুঞ্জে অবৈধ অভিবাসীর ঢল বেশি যাচ্ছে আফ্রিকা ও এশিয়া থেকে, ঠেকাতে বেসামাল স্পেন। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। হাটবাজারের খরচের চাপে স্বল্প আয়ের মানুষ। গত 15 বছরে আয়ের যে পরিমাণ তার থেকে বেড়েছে ব্যয়ের পরিমাণ। এর প্রধান কারণ হিসেবে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নকে দায়ী করছেন বিশ্লেষকরা। শুধু সামষ্টিক অর্থনীতি নয়, আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগীদের সিদ্ধান্তে ব্যাংক ও শেয়ার বাজারের তারল্য এবং আস্থাও তলানিতে নেমেছে বলে মনে করছেন তারা। রাসেল আহমেদকে সাথে নিয়ে বাকিটা জানাচ্ছেন আতাউর নিয়ন। হাটবাজারের খরচে মধ্যম আয়ের মানুষের খুব একটা চাপ না হলেও গত 15 বছরে তা বোঝা হয়ে দাঁড়িয়েছে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের। 6% মূল্যস্ফীতি 1.5 যুগে ছাড়িয়েছে 12%-এর বেশি। পায়ে হেঁটে গত 20 বছর আগে গামছা বিক্রি করে না যতটা ভালো ছিলেন তিনিও জানালেন টানাপোড়েনের কথা। আবার 2 যুগ ধরে ছোট টং দোকান বা রিক্সা চালানো ব্যক্তিও 15 বছরে আয়ের থেকে ব্যয় বেশি বৃদ্ধির ক্ষোভ প্রকাশ করলেন। 15 বছর আগে যে ইনকাম করতাম ওটা তো 300 টাকা মারলে যেটা, এখন 1000 মারিও সেটা। এখন তার টাকার বেশি, কিন্তু লাভ নাই। সংসার খরচ তো আগের থেকে অনেক রুজির উপর সংসার খরচ, বুঝেন না? আগে যদি 10,000 টাকা খরচ, 15-18,000 খরচ, 10,000 খরচ আর কি। আগে তো রুজি আসলে বেশি, খরচ বেশি। ভুল নীতিতে একের পর এক অবকাঠামো উন্নয়নে রাষ্ট্রের যতটা না আয় হওয়ার কথা তার থেকে লোকসান গুনতে হচ্ছে কয়েক গুণ। মেট্রো রেল বা পদ্মা সেতুর মতো প্রয়োজনীয় প্রকল্প ইতিবাচক ভূমিকা রাখলেও মাথাপিছু ঋণের বোঝা বাড়িয়েছে কর্ণফুলী টানেল বা পদ্মার রেল সংযোগের মতো কর্মকাণ্ড। ফলে নাজুক অবস্থায় রয়েছে সামষ্টিক অর্থনীতি। শুধু সামষ্টিক নয়, এ খাতের তারল্য আর মূলধনী বাজারের অবস্থাও এখন অনেকটাই তলানিতে। গত 15 বছরে আওয়ামী সরকার অবৈধভাবে ব্যাংক দখলের সুযোগ দিয়েছে অনেককেই। এতে একদিকে খেলাপে ঋণ আর অর্থ আত্মসাতের পাহাড় গড়েছে এস আলম, নজরুল ইসলাম মজুমদার আর সালমান এফ রহমানের মতো অসাধুরা। আর শেখ হাসিনা সরকারের পতনে টাকা না পেয়ে হতাশ হচ্ছেন গ্রাহকরা। সরকার পতনের কারণে আর টাকা কিছু তো লুটপাট হয়েছে, সেটাও আপনার অবগত আছেন এই বিষয়ে। তো যার কারণে ব্যাংকও একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, সাথে আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক বছর যাবতীয় এই জিনিসটা লুট হয়েছে, একদিন 2 দিনের না। তো যেহেতু ধরেন 15 বছর যাবত লুট হয়েছে, ব্যাংকগুলো সরকারের পক্ষপাতিত্ব করে যে জন্য মূল কারণ তো ওইটাই, ঠিক আছে, টাকাটা পাচার হয়ে যাওয়ার কারণেই তো আমাদের এই সংকটটা। ব্যাংকের মতো পুঁজিবাজারেও সালমান এফ রহমান, এস আলম ও কারসাজি চক্রকে সুবিধা দিতে নেওয়া হয়েছে হুটহাট সিদ্ধান্ত। আওয়ামী সরকারের নিয়োগ দেয়া খায়রুল ও শিবলি কমিশনারদের ভুল সিদ্ধান্তে আস্থা হারিয়েছে বিনিয়োগকারী। আর 2010-এর ধস ও গত 15 বছরে খারাপ কোম্পানির শেয়ারের কারণে এই বাজার আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফ্লোর প্রাইস বলেন বা অন্যান্য আরও যেই ইয়াগুলো করা হয়েছে, এগুলো মার্কেটের জন্য অবশ্যই অনেক বড় ক্ষতি হয়েছে। শেয়ার মার্কেট থেকে হোক, ব্যাংক থেকে হোক, টাকা লুটপাট করার সুযোগ করে দিছে। এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এক ধরনের প্রতারণা হয়েছে, যেটা হলো আমরা কখনোই এই সাধারণ বিনিয়োগকারী সমর্থন করি না। আমরা 15 বছর তিলে তিলে নিঃস্ব হয়ে গেছি। আমরা কষ্টার্জিত টাকা আনছি বিভিন্নভাবে, আশায়, লাভের আশায়, সেখানে আমরা নিঃস্ব হয়ে গেছি। গত 15 বছরে অর্থনীতিতে অবকাঠামো উন্নয়ন, ব্যাংক ও শেয়ার বাজার সহ সামষ্টিকভাবে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা শুধু ব্যক্তি ও সুবিধাভোগের জন্য ছিল বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। যে কারণে একদিকে যেমন কোনো সুফল আসেনি, তেমনি ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে দেশের অর্থনীতির। তাই আগামীতে এ খাতের পুনর্গঠনে সবাইকে স্বার্থহীনভাবে একসাথে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থনীতির সব খাতে আওয়ামী সরকারের একের পর এক সুবিধাভোগী সিদ্ধান্তে কষ্টে থাকা মানুষের অভিযোগের সংখ্যাই বেড়েছে গত 15 বছরে।
অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নের মতো ব্যাংক খাতে নেওয়া সব সিদ্ধান্তেই ঘাটতি ছিল বলে জানান ব্যাংকাররা। সব ভুল সিদ্ধান্তের মধ্যে বড় ক্ষতি করেছে ব্যাংক দখল, ঋণ নিয়ে খেলাপি হওয়া আর অর্থ আত্মসাতের সুযোগ দেয়া। ব্যাংক খাতের যদি আমরা বিভিন্ন ভুল সিদ্ধান্তের কথা বলি, আমরা অনেকগুলো বলতে পারবো। ছোট বড় প্রচুর ভুল সিদ্ধান্ত ছিল। বড় ঋণ খেলাপিদেরকে নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে তাদের শিডিউল করার ব্যবস্থা করে দেওয়া, এই বিষয়গুলো খুব আত্মঘাতী সিদ্ধান্ত ছিল ব্যাংকের জন্য। সময়সীমা যা বাড়িয়ে দেওয়া হচ্ছে তাতে করেও কিন্তু খেলাপি ঋণ লুকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছিল। এই দুটো খুব বড় সিদ্ধান্ত ব্যাংকগুলোকে তলে তলে কিন্তু খেয়ে ফেলেছিল। সেই সাথে অস্তিত্ব নেই এমন কোম্পানিকে তালিকাভুক্ত হয়ে অর্থ তোলার সুযোগ দেয়া আর আইনে ছাড় দিয়ে কারসাজিকারীদের সুবিধা দেওয়ার কারণে শেয়ার বাজার বিনিয়োগকারী হারিয়েছে বলে জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। যত আইনি করা হোক, যতই সংস্কারের কথা বলো, আসলে কোনোটাই কিন্তু কাজে আসেনি। তারপর আমরা গত 15 বছর দেখেছি যে বাজারের সবচেয়ে মূল উপাদান যেটা আইপিওর কথা আমরা বলি, যে মানসম্পন্ন আইপিও আসা 15 বছরে যেই নিয়ন্ত্রণ সংস্থার কাছে যে সমস্ত আইনি বিধানগুলো দেখেছি, সেগুলো আসলে বাজার বান্ধব কতটা ছিল সেই প্রশ্ন কিন্তু এখন সামনে চলে এসেছে। ধরেন আইপিওর ক্ষেত্রে কিন্তু নানা সমালোচনা থাকা সত্ত্বেও আইপিওর কাঠামোতে কিন্তু কখনোই আমরা তেমন একটা পরিবর্তন দেখিনি। এদিকে সামষ্টিক অর্থনীতি, ব্যাংক ও শেয়ার বাজার সহ সব খাতে আওয়ামী সরকারের নেওয়া ভুল সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলছেন অর্থনীতিবিদরা। বিগত সরকারের সময়ে বা নিকট অতীতে দেশ ও জাতির উন্নয়নে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা ভৌত অবকাঠামোমূলক যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, সেগুলোর সুফল আসলে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারছে না। ব্যাংকিং খাতে নিকট অতীতে আসলে হরিলুট হয়েছে। এখানে পুকুর চুরি না, এখানে আসলে সাগর সমপরিমাণ চুরি হয়ে গেছে। তো কোম্পানিকে সুযোগ দেওয়া হয়েছিল পুঁজিবাজার থেকে পুঁজি উত্তোলনের জন্য, কিন্তু সে সমস্ত কোম্পানির সঠিক যোগ্যতা ছিল কিনা সেটা কিন্তু দেখা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন গত 1.5 যুগে শেখ হাসিনার সরকারের স্বৈরাচারী শাসনে বেশিরভাগ সিদ্ধান্ত সুবিধাভোগের জন্যই নেওয়া হয়েছে। এতে গতি হারিয়েছে অর্থনীতি। তাই এই খাতকে দুর্দশা থেকে বের করে আনতে সব রাজনৈতিক দলকে নৈতিকতার সাথে কাজ করার পরামর্শ তাদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে হত্যা নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের পর আওয়ামী লীগের নির্বাচনে স্বাগত জানানো হবে। মার্কিন সাময়িকী টাইমকে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই সুষ্ঠু বিচার পাবে বলে উল্লেখ করেছেন তিনি। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, যে কোনো দলের স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। শেখ হাসিনার ভারতে অবস্থান ও তার বক্তব্য নিয়ে ডক্টর ইউনূস বলেন, তিনি ভারতে শুধু আশ্রয় নেননি, বরং সরকারের বিরুদ্ধে অপপ্রচারও চালাচ্ছেন, যা বাংলাদেশের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক কেমন হবে এমন প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা জানান, ট্রাম্পের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে পারবেন বলে তিনি আত্মবিশ্বাসী। জানান, বাংলাদেশ সাহায্য চায় না, একজন ব্যবসায়িক অংশীদার চায়। পেঁয়াজের দাম কিছুটা কমলেও কয়েক সপ্তাহ ধরে চড়া মূল্যে বিক্রি হচ্ছে আলু। এছাড়া বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানতে রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, গেল সপ্তাহেও দেখেছি যে আলুর দাম বেশ চড়া ছিল, তো এখনও আসলে আলুর দাম চড়া থাকার কারণ কি দেখছেন বাজার ঘুরে? এবং আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে বেগুন বিক্রি হচ্ছে, তো এই সপ্তাহে আসলে আজকের দিনে ছুটির দিনে বেগুনের দাম কেমন দেখতে পাচ্ছেন এবং সার্বিক শীতকালীন শাকসবজির দাম কেমন দেখতে পাচ্ছেন? আমি আপনার শেষের কথাটি দিয়েই শুরু করতে চাই। শীতকালীন সবজির যে বিষয়টি, আমরা সকালবেলা কারণ বাজারে এসে দেখতে পেয়েছি শীতকালীন যে সমস্ত সবজিগুলো রয়েছে, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, সিম, এই সমস্ত সবজিগুলোর সরবরাহ পর্যাপ্ত রয়েছে। তবে ক্রেতারা যেটি বলছেন যে দাম এখনও তাদের যে নাগালের যে বিষয়টি, সেটি এখনও তাদের নাগালের বাইরে রয়েছে, ক্রেতাদের এমন অভিযোগ। আমি যদি বলতে চাই যে এখন আমরা দেখছি যে নতুন আলু রয়েছে, সেই নতুন আলুরও কিন্তু আমরা দাম বেশি দেখতে পেয়েছি। নতুন আলু বাজারে বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা করে। আমি যদি একটু কারণ বাজারের চিত্র যদি একটু দেখাতে চাই আপনাকে, তাহলে একেবারে বোঝা যাচ্ছে যে বাজারের যে পরিস্থিতি সেটি একেবারে ভিড় রয়েছে। এবং যেটি বলছিলেন যে শীতকালীন যে সমস্ত সবজিগুলো রয়েছে সেটির সরবরাহ রয়েছে। আমি যদি একটু দাম বলতে চাই, সিম বিক্রি হচ্ছে 70 থেকে 90 টাকা কেজি ধরে, পেঁপে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি ধরে। পাশাপাশি কাঁচা যেই টমেটো রয়েছে সেই টমেটো 100 থেকে 110 টাকা বিক্রি হচ্ছে। বাঁধাকপি, ফুলকপি সাইজ বেঁধে যে পিস বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। আর যেটি মূলত বিষয় বাজারে যেটি ক্রেতারা বলছেন সেটি মূলত আলুর দাম এবং পেঁয়াজের দাম। আলুর দাম আমরা দেখেছি
70 থেকে 75 টাকা বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে, আর পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। পাশাপাশি পেঁয়াজের দাম মূলত গত কয়েক সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। আমরা দেখেছি পেঁয়াজ বিক্রি হচ্ছে ইন্ডিয়ান যে সমস্ত পেঁয়াজগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি। সার্বিক চিত্র যদি বলতে চাই, আজকে সাপ্তাহিক ছুটির দিন, ক্রেতারা যেটি বলছেন যে ছুটির দিন আসলে বিক্রেতারা একটু দাম বৃদ্ধি রাখে, তাদের যে অভিযোগ, যেহেতু বেচা বিক্রি বেশি হয়। তবে বিক্রেতারা যেটি বলছেন যে শীতকালীন সবজি যেরকম রয়েছে সরবরাহ, তবে এই সরবরাহ তাদের দৃষ্টিতে আসলে এখনো কম রয়েছে। এই দিন যত যাবে, অর্থাৎ শীত আসলে সরবরাহ আরও বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে যে শীতকালীন সবজিগুলো রয়েছে সেই সবজির দাম আরও কমে আসবে। আর আলুর কথা যেটি বলছিলাম, আমার খুচরা এবং পাইকারি পর্যায়ে উভয় বিক্রেতার সাথেই কথা হয়েছে। খুচরা পর্যায়ে যে সমস্ত বিক্রেতারা রয়েছেন তারা যেটি বলছেন, তারা আড়তদারদের কাছে, অর্থাৎ যারা পাইকারি বিক্রি করেন তাদের কাছ থেকে বেশি দামে কিনে আনেন, এবং যার ফলে ক্রেতাদের কাছে তাদেরকে বেশি দামে বিক্রি করতে হয়, অর্থাৎ 70 থেকে 75 টাকা কেজি প্রতি খুচরা পর্যায়ে বিক্রি করছেন। আর খুচরা বিক্রেতা যারা রয়েছেন, পাইকারি বিক্রেতারা যারা রয়েছেন, তারা যেটি বলছেন যে আলুর দামের তারা একেবারে হিমাগার থেকে, অর্থাৎ যে একেবারে মাঠ পর্যায়ে মূলত যে বিষয়টি কিনে নিয়ে আসছেন যারা রয়েছেন খুচরা বিক্রেতা, যারা মাঠ পর্যায়ের থেকে কিনে নিয়ে আসেন পাইকারি বিক্রেতা, তারা মূলত হিমাগারে যারা আলু রাখেন, রক্ষণাবেক্ষণ করেন, তাদের কাছ থেকে বেশি দামে কিনে নিয়ে আসেন। অর্থাৎ আলুর দামের যে বিষয়টি একেবারে হিমাগার থেকে খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা সকলের কাছে একটা দাম বৃদ্ধির একটি শব্দ আমরা শুনতে পাচ্ছি। সেই প্রভাবটাই কিন্তু খুচরা বাজারে পড়েছে। আর পেঁয়াজের দাম গত 2-1 সপ্তাহের তুলনায় কমেছে। আর কাঁচা বাজারের চিত্র যেটি বলছিলাম যে শীতকালীন সবজির সরবরাহ রয়েছে, তবে দাম এখনও নাগালের বাইরে বলছেন ক্রেতারা। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমাদের সঙ্গে মাঝারিমন যুক্ত ছিলেন কারওয়ান বাজার থেকে, জানাচ্ছিলেন শীতকালীন শাকসবজির সবশেষ দরদাম। এবার একটু মাছের খবরাখবর জানতে চাই, এবং দেশের বৃহত্তম পাইকারি মাছ বাজার আছে চট্টগ্রামে, এবং সেখানে ফিশারি ঘাটে দাম কমায় এসেছে স্বস্তি, তবে যোগান কম থাকায় এখনও কমেনি ইলিশের দাম। এ বিষয়ে বিস্তারিত জানতে নগরীর ফিশারি ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফায়সাল করিম। ফায়সাল, প্রথমেই জানতে চাই যে নগরীর অন্যতম বড় মাছ বাজার আছেন এই মুহূর্তে, আপনি জানাবেন যে মাছের সরবরাহ এবং দরদাম আজকে কি দেখতে পাচ্ছেন, পাশাপাশি ইলিশের দাম আজকের দিনে কেমন বাজারে? ইলিশ যেহেতু যোগান কম, আমরা দেখছি পুরো বাজারেই আসলে ইলিশের জন্য হাহাকার আছে। বিশেষ করে জাটকা মাছের এখানে দেখা যাচ্ছে, আধিক্য দেখা যাচ্ছে, এবং বড় ইলিশ খুব একটা নেই। তবে আমরা একটি আড়তে কিছুক্ষণ আগে বড় ইলিশ আসতে দেখেছি, তবে সেগুলোর দামও কিন্তু কেজি প্রতি 1200 থেকে 1400 টাকা পড়ে যাচ্ছে। এখানে মাঝারি আকারের কিছু ইলিশ এসেছে, এবং সেগুলো দেখছি যে যারা বিক্রেতা আছেন তারা কিছুক্ষণ আগেই কিনে নিয়েছেন, এবং এখানে নিলামে যেভাবে মাছ বিক্রি হয় সেভাবেই হয়েছে। কিন্তু বেশিরভাগ মাছের আসলে আকার যদি দেখি, সে আকার কিন্তু খুব একটা সন্তোষজনক নয়, এবং বিক্রেতারাও বলছেন যে অন্যান্য সময় থেকে অনেক বেশি দামে তারা ইলিশ কিনছেন। এবং ইলিশ যেহেতু এখন গভীর সমুদ্রে চলে গেছে, সেহেতু বোটে নয়, মূলত জাহাজে করে আসলে জাহাজের ইলিশ পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে ইলিশের যে চাহিদা সেটি সেভাবে মেটাতে পারছে না এই ফিশারি ঘাট, এবং ক্রেতারাও যারা শুক্রবারের বাজারে এসেছেন ইলিশ কিনতে অনেকটা হতাশ হয়ে ফেলছে। তবে অন্যান্য সামুদ্রিক মাছে একেবারে ভরপুর বলা যায় ফিশারি ঘাট। সকাল থেকে দেখেছি বিভিন্ন ধরনের মাছ কিন্তু ফিশারি ঘাটে ছিল, এবং এই সামুদ্রিক মাছের উত্তাপেই কিন্তু আসলে ফিশারি ঘাট ভাসছে বলা যায় এক ধরনের। এবং আমরা যেটি দেখেছি যে একেবারে লইট্টা মাছ থেকে শুরু করে সিলভার মাছ কিংবা বড় লাক্ষা মাছ এবং কোরাল মাছ এখানে আজকে আধিক্য ছিল। এবং বিশেষ করে কিছুক্ষণ আগে একটি আড়তে আমরা দেখেছি যে একেবারে 40 থেকে 45 কেজি ওজনের কোরাল, লাক্ষা এবং পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে। এবং এগুলো কিন্তু মূলত মাছের যে শরীরের দাম তার থেকেও বেশি বিক্রি হয়, বেশি দামে বিক্রি হয়। এগুলোর ভেতরের যেই অংশ আছে সেগুলো কিন্তু বিদেশের রপ্তানি হয়, এবং সেগুলো অনেক দামে বিক্রি হবে বলছিলেন বিক্রেতারা। এবং এই ধরনের মাছ আসলে শীতকালে মূলত পাওয়া যাচ্ছে, এবং আমরা দেখেছি এক একটি 30 থেকে 40 কেজি ওজনের লাক্ষা যেমন, কোরাল যেমন দেখা গেছে, তেমনি অনেক বড় বড় মাছের আধিক্য আমরা দেখেছি। এবং যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে মাছ যেহেতু এখন পাওয়া যাচ্ছে, সামুদ্রিক মাছ ব্যাপক হারে পাওয়া যাচ্ছে, সেহেতু মাছের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় প্রায় 50 থেকে 100 টাকা কমে পাওয়া যাচ্ছে। এবং ক্রেতারাও বলছেন যে শুক্রবারে মাছের বাজারে এসে, ফিশারি ঘাটে এসে তারা অনেকটা তরতাজা মাছ কিনতে পারেন, এবং অন্যান্য যে বাজারগুলো আছে আজকে নগরের অন্যান্য বাজার থেকে ফিশারি ঘাটের দাম কিন্তু অনেকটা কম। তবে শুক্রবার না এসে যদি অন্যান্য দিনে আসা যায়, সেক্ষেত্রে মাছের দাম আরও কম পাওয়া যায়। এবং যেহেতু শুক্রবারে অধিকাংশ মানুষই বাজার করতে আসেন, সে কারণে ফিশারি ঘাটে কিছুটা দাম অন্যান্য বাজার থেকে বেশি পড়ে। তো এখানে আমরা দেখেছি সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠা পানির মাছও আছে। তো সব মিলিয়ে আসলে মাছের বাজারটা অনেকটা স্থিতিশীল, তবে ইলিশের জন্য যেই চাহিদা সেটা আসলে সেভাবে মিটছে না।
ফয়সাল করিম যুক্ত ছিল আমাদের ফিশারি ঘাট মাছ বাজার থেকে চট্টগ্রামের, এবং জানাচ্ছিলেন সেখানকার মাছের সবশেষ দরদাম। আমার কাছে হেমন্ত মানি সবুজ পাতার ওপর হলুদ দাগ, কৃষকের মুখের হাসি। হেমন্তকে বলা হয় ঋতুকন্যা। শহরে গ্রামে নিয়ে আসে আলাদা আলাদা স্বপ্ন। প্রকৃতির কোলে সোনালী ধানের ঘ্রাণ, শিশিরে ভেজা সকাল আর রঙিন ফুলের সৌন্দর্যে ভরে ওঠা দিগন্তজোড়া মাঠ। কৃষকের ঘরে আসে তৃপ্তি, ঋণ শোধের স্বস্তি আর সন্তানের বায়না পূরণের আনন্দ। অন্যদিকে শহরের হেমন্তে জেগে ওঠে শুভ্রতা আর শীতল বাতাসের আবেশ। এই ঋতু প্রাচীন অর্থনীতি আর সাংস্কৃতিক যে মেলবন্ধন, ঐতিহ্য, এর এক অদ্ভুত সেতুবন্ধন। জাকির হোসেনের ছবিতে, শাহাদাত আবরের প্রতিবেদনে দেখবেন বাকিটা। প্রথম ফসল গেছে ঘরে, হেমন্তের মাঠে মাঠে ঝরে শিশিরের জল। জল আর মাটি যে ফসলকে পরিপক্ক করে তুলেছে, সেই পাকা ফসল এখন তোলার পালা। কাজ চলছে ভোর থেকেই। শীতের সেই শিশির টের পাওয়া যায় কৃষকের আঙিনায়। তবু আড়মোড়া ভেঙে যারা এসেছে মাঠে, তাদের মনে আনন্দের কমতি নেই। কারণ এ যে হেমন্ত, উঠবে নতুন ফসল আর মিটবে ঋণ। আমাদের শহরগুলোতে হেমন্ত আসে বিভিন্ন ধরনের স্বপ্ন নিয়ে। যেমনি গ্রামে এই হেমন্ত আসে কিশোরীর নতুন জামা হয়ে, কিংবা নতুন বইটা হয়ে। আবার কৃষকের কাছে হেমন্ত ধরা দেয় নতুন কিছু ধান হয়ে, পিঠা পুলি হয়ে। ঠিক তেমনি মুদ্রার অপর পাশে ঢাকাতে এই হেমন্ত আসে শুভ্রতাকে ভর করে, কিছু শীতল বাতাস নিয়ে। এখানেও বইছে শীতের বাতাস। হেমন্তের নতুন ফসল আরেকটু সচ্ছল করে কৃষককে। অনেক দিনের বায়না জমানো সন্তানের কিংবা স্ত্রীর শখের কানের দুল কিনবার সময় যেন এখনই। তাই তো কৃষকের চোখে ফুটে উঠে তৃপ্তির ছায়া। যখন মনে করি নতুন ধান আমরা লাগাই, যখন ধান কাটি, তখন আমাদের অনেক একটা মনের মধ্যে ফুর্তি লাগে, বা মনটা চায় সবাইকে দিয়ে আমরা খাই। নতুন ধান বিক্রি করার পরে মায়ের জন্য, মনে করেন পোলাপানের জন্য, বইয়ের জন্য কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি আনা হয়। দিগন্তচোরা মাঠে ভেসে আসে কিষানির সুর। কুমড়ো শাকের ক্ষেতের দায়িত্বটা যেন তার। সকালের রান্না শেষে সেও আসে মাঠে। 3.5 লক্ষ টাকা লাভ বেচি, আল্লাহ দিলে অনেক 2.5 লক্ষ টাকা লাভ হয়েছে। গৃহস্থের ধান পাইছি 2 লক্ষ টাকা, আল্লাহ দিলে অনেক আবার ধান খেতে করে আলু খেতে করি। অন্যদিকে যারা ফসল ঘরে তুলেছে, তাদের ঘরে এখন উৎসবের আমেজ। পিঠাপুলি আর মিষ্টি মুখের ধুম লেগেছে। চাল বাটার শব্দ আর পিঠার মিষ্টি ঘ্রাণে ভরে উঠেছে উঠান। এমন ধানের পিঠে স্বাদ বেশি, ইরি ধানের পিঠে স্বাদ লাগে না, বানানো ভালো হয় না। এনে কলে বাঙ্গাইয়ে খায়, আর আগে ডেহিতে পারাই ভেঙে বানাই খাওয়াইছে। হেমন্ত আর কৃষকের সম্পর্ক যেন পৃথিবীর মতোই প্রাচীন। আধুনিক জীবনে হেমন্তের অবদান অনেকাংশই ফিকে হলেও কৃষকের সন্তান এখনও এই ঋতুর অপেক্ষায় দিন গুনে। নতুন ধান লাগিয়েছে, সেই ধানটা কবে উঠবে, কৃষানি থেকে শুরু করে একজন কৃষকের ছেলে মেয়ে, তার পাড়া প্রতিবেশী, তার যারা হচ্ছে পাওনাদার দেনাদার, সবাই কিন্তু প্রহর গুনত যে এই নতুন ধান কবে উঠবে। হেমন্তের কবি বলা হয় জীবনানন্দ দাশকে। তার কবিতায় বারবার এসেছে কার্তিক আর অগ্রহায়ণের কথা। তিনি এ ঋতুর দুঃখ সুখ, আলো আধারকে তুলে ধরেছেন অপূর্ব সূক্ষ্মতায়। জানতে চাই কেন হেমন্তের প্রেমে পড়েছিলেন কবি। নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়।
এখন কাঁঠালের ছায়া, কাঁঠাল বললে আমাদের জ্যৈষ্ঠ মাসের কথা মনে পড়ে, কিন্তু এখানে হেমন্তের সঙ্গে তিনি সংযুক্ত করেছেন। তখন ওই যেটা বনলতা সেনে আছে, শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। এখন শিশির হয়তো পরে, কিন্তু টিনের চালে আমাদের তো টিনের চাল নেই, যে শিশির যে পড়ছে আমরা কি করে বুঝবো। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রে গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। শাহাদাত অফরো, এখন, ঢাকা। হেমন্তের মাঝামাঝি এসে রাতে হালকা শীতে আর কুয়াশার চাদরের নিচে ঢাকাবাসী। হিম বাতাস ঢাকার চারপাশ জুড়ে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা ঘিরে থাকছে রাজধানীতে। এই শীত কারো প্রিয়রিত হলেও কেউ কেউ পড়ছেন বিপাকে পড়ছেন রাতে খেটে খাওয়া শ্রমজীবীরা। এদিকে আবহাওয়া অফিস বলছে ধীরে ধীরে রাতে তাপমাত্রা আরও কমবে। সময় গড়াবার সাথে সাথে শহরে বাড়বে শীতের তীব্রতা। আহাত আহমেদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আব্দুল্লাহ। হেমন্তের রাত, ঋতুর ধারায় এখন অগ্রহায়ণ মাস। আকাশে ভাঙা চাঁদ, প্রকৃতিতে শীতের বার্তা। রাজধানীর বাতাসে শিরশির ভাব। মৃদু শিশির ঝরা রাত নিয়ে শীত আসে উদাসী সন্ন্যাসীর বেশে। শীতের এ সৌন্দর্য যেন রঙে রসে উজ্জ্বল। বাংলার ঋতুর রঙ্গমঞ্চে উল্লেখযোগ্য জায়গা জুড়ে শীতের অবস্থান। পথে নেমে বোঝা যায় যারা সড়কে তাদের রয়েছে জীবিকার তাগিদ। শ্রমজীবীরা বললেন পথটাই তাদের ঘরবাড়ি আর অর্থ আয়ের উৎস। 4টা বাজে দোকান খুলি, এই যে মনে করো হাঁসের মাংস যাবো 10টা 8টা রান্ধি, এটা বেচা শেষ যাই। শীতকালে ভুট্টা চলে, তাছাড়া গরমে চলে না। ক্যাব আছে মোটামুটি, একটু আগের তো একটু কম, আগে একটু গরম আসলো, বেশি হইতো। মানে শীতে মানুষ হাঁটতেই যায় বেশিরভাগ। শীতের রাতের শোভা অনুপম। ঘন কুয়াশার আবরণে গাছপালা অস্পষ্ট মনে হয়। অপূর্বতার রূপ মাধুরী অনিন্দ সুন্দর। তাই অনেকেই বললেন এই রাত ভারী উপভোগ্য। শীতে ভালো লাগে দেখে 300 ফিরে আসছি, বাচ্চা কাচ্চা নিয়ে, ছেলে মেয়ের জামাই নিয়ে। ফেভারিট একটা সিজন, যেটা আমার খুবই ভালো লাগে। আর এটা আমি ঘুরতে খুব মজা, কারণ গরমটা পাচ্ছি না। হাঁসের মাংসটা শীতের মধ্যে খায় সবাই সবচেয়ে বেশি, তো সেই জন্য আসলাম আর কি। কবি জীবনানন্দ দাশ একবার বলেছিলেন, এইসব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে। বাইরে হয়তো শিশির ঝরছে বা পাতা কিংবা প্যাঁচার গান, সেও শিশিরের মতো, হলুদ পাতার মতো। ছবিতে ধরা পড়া শীতের এই আবহ তাই বলে দেয়। আবহাওয়া অফিসের তথ্য বলছে ঢাকায় শীত পুরোপুরি অনুভূত হতে পারে মধ্য ডিসেম্বরে। পৌষ ও মাঘেও সে তার হিমেল চাদর বিছিয়ে রাখবে তিলোত্তমা ঢাকার বুকে। তখন বাংলার এই পাতা ঝরার মৌসুমে বৃক্ষরাজি পাতা ঝরিয়ে নতুন রূপে সেজে ওঠার প্রস্তুতি নেবে। জাভেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। ঘন কুয়াশায় সমুদ্রের পাড়িয়ে দাঁড়িয়ে হয়তোবা প্রিয় মানুষকে নিয়ে সময় কাটাতে দারুণ লাগে। সপ্তাহে এই ছুটির দিনে পর্যটকরা তাই ভরপুর সৈকতকে উপভোগ করার জন্য ভিড় করেন কক্সবাজারে। ভাড়া হয়ে যায় হোটেল, রিসোর্ট, গেস্ট হাউসগুলোর অধিকাংশ কক্ষ। এইবারেও তাই হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, যেমনটা বলছিলাম, সৈকতে শীতের আমেজ, তো কেমন দেখছেন শীতের আমেজ, আর পর্যটক ও ব্যবসায়ীরাই বা কি বলছেন? অনেক কক্সবাজারে শীতের যে আমেজ সেটি হালকা পড়তে শুরু করেছে এবং আমরা দেখছি যে শান্ত স্নিগ্ধ সমুদ্রের রূপ এবং এই রকম যে পরিবেশ, সেই পরিবেশটিকে উপভোগ করার জন্য কিন্তু আমরা দেখছি যে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে সামিল হয়েছেন। এবং আমরা এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টের যে চিত্র, সেটি যদি বলি যে এখানে
প্রচুর পর্যটক সৈকতে এসেছেন এবং তারা নানাভাবে এখানে আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছেন। সৈকতের সুগন্ধা পয়েন্ট ছাড়াও এখানে যে লাবণী পয়েন্ট রয়েছে, কলাতলি পয়েন্ট রয়েছে, সিগাল পয়েন্ট রয়েছে, এইসব পয়েন্টে কিন্তু প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু অত্যন্ত আনন্দের সাথে সময়টা কাটাচ্ছেন। এই যে বিপুল মানুষের উপস্থিতি, এটির কারণে কিন্তু এখানে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন, বিশেষ করে এখানে সৈকতের যে ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, ফটোগ্রাফার থেকে শুরু করে এখন সৈকতে হাজার খানেক ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সবখানেই কিন্তু একটা উৎসব মুখরতা বিরাজ করছে। এবং এখানে যে হোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে 70 থেকে 80% কক্ষ আজকে বুকিং রয়েছে এবং এখানে যারা পর্যটক রয়েছেন তাদের মাঝে একটা স্বস্তিও কিন্তু কাজ করছে। এবং শীতের যে আমেজ, এটি কিন্তু কক্সবাজারে তাদের পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে বাড়তি একটি আনন্দ যোগ করেছে এবং এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দেখছি যে বিভিন্ন পর্যটন স্পটে কিন্তু পর্যটকরা ভিড় করছেন এবং তারা অত্যন্ত আনন্দের সাথে সময়টা কাটাচ্ছেন। অনেক এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ। শীতের আমেজে ভিড় বেড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। ভোলার পর্যটন এলাকা মনপুরায় সংরক্ষিত বনের গাছ কেটে ফেলছে একটি চক্র। এতে প্রকৃতি ও পরিবেশ ধ্বংসের পাশাপাশি বিভিন্ন দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করছেন বনের গাছ কেটে জ্বালানি হিসেবে সেসব ব্যবহার করা হচ্ছে স্থানীয় বিভিন্ন ইট ভাটায়। যদিও বন কর্মকর্তার দাবি বনদস্যুদের বিরুদ্ধে নিয়মিতই আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। অঙ্কুর রায়ের তোলা ছবিতে ইমতিয়াজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। উপকূলের বাসিন্দাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে ম্যানগ্রোভ বনাঞ্চল। 70-এর জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দ্বীপজেলা ভোলায় বৃক্ষরোপণের মাধ্যমে গড়ে তোলা হয় উপকূলীয় সবুজ বেষ্টনী। তবে সাগর তীরের এই ম্যানগ্রোভ বন নির্বিচারে ধ্বংস করছে ভূমি ও বনদস্যুরা। মনপুরার আলমনগর, জংলার খাল, উত্তর সাকুচিয়া, লতার খাল, দক্ষিণ সাকুচিয়া, পচাকোরালিয়া সহ বিভিন্ন এলাকায় গাছ কেটে বন ধ্বংস করা হচ্ছে। নেই আগের মতো পাখিদের কলকাকলি। দিন দিন বনের সৌন্দর্য হারিয়ে হরিণের পাশাপাশি কমে গেছে পর্যটকও। প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে তোলা হচ্ছে ঘরবাড়ি, মাছের খামার আর হাটবাজার। নদীতে ভাঙ্গি বাগান ছোট হয়ে গেছে, ফড়িং বন পাখি যা ছিল সব ধরেন না বিভিন্ন জায়গায় চলে গেছে। এরপরে কিছু প্রকাশশালী ক্ষমতার বলে কিছু খাইছে। এরপরে কেরবা গাছ টাছ অনেক আছিল, এদিন ক্ষমতার বলে কেউ খাইছে, বেশি ফেলাইছে, ফরেস্টারও বেচছে। হরিণ, বানর এইসব ছিল মনপুরার একটা আলাদা সৌন্দর্য। এগুলা দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা আসতো। এগুলো এখন কমে যাওয়া কি প্রায় বিলুপ্তির পথে। বান্দা হয়েছে, ওর পরে দিটা পানি জমে গেছে। পানি জমার পরে এটা মনে হয় গাছটি মরে গেছে। নদীতে ভাঙ্গা যাওয়ার কারণে অনেকগুলো বন চলে গেছে গা, এবার গাছগুলো ভাঙ্গা গেছে গা। এরপরে শহরের যে গাছগুলা আছে সবগুলা নেতা বেতারা ক্ষমতা দিয়ে দেওয়া কাটিয়ে নিয়ে সব বিক্রি করতে বিচ্ছে এলাইছে। বন বিভাগ বলছে ভোলার মনপুরার 3টি বিটে 30,000 একর জমিতে কেওড়া, বাইন, সুন্দরী, কাকড়া, গেওয়া, করমজা, গোলপাতা সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। রক্ষা কবচ হিসেবে কাজ করা উপকূলের বন উজাড় করায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। বন রক্ষায় বনদস্যুদের বিরুদ্ধে নিয়মিত নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এটাকে ঢাল হিসেবে কাজ করছে। এটাকে যদি অপরিকল্পিতভাবে সেটাকে কর্তন করা হয়, এর ফলে এই যে আমাদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য আমাদের কিছুই থাকবে না। বনের ক্ষতি করে বা এনক্রোচমেন্ট করে গাছ কাটে তাদের বিরুদ্ধে সাথে সাথে আমরা মামলা দিয়েছি এবং কোনো জায়গায় বন নিধন হয়েছে অথচ মামলা হয় নাই বা কোনো অ্যাকশন নেওয়া হয় নাই, আইনগত অ্যাকশন সেরকম জায়গা নাই। প্রত্যেকটা জায়গার এগেনস্টেই মামলা নেওয়া হয়েছে এবং আমরা যেগুলো বন ক্ষতি হয়েছে সেগুলোকে আমরা আবার পুনর্স্থাপন করছি বনের। জেলায় বন বিভাগের নিয়ন্ত্রিত বনভূমি রয়েছে 1,48,646.18 একর। এর মধ্যে সংরক্ষিত বনায়ন রয়েছে 73,421.78 একর। আর সাগর তীরের মনপুরা রেঞ্জের আওতায় 30,120 একর বন রয়েছে। আর বনদস্যুদের কবল থেকে এসব বন রক্ষায় বন বিভাগের 14টি বিট ও 12টি কেন্দ্র রয়েছে। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা।
ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জকে নিরাপদ ট্রানজিট পয়েন্ট হিসেবে বেছে নিয়েছেন আফ্রিকা ও এশিয়ার অবৈধ অভিবাসীরা। এই অবস্থায় গত বছরের তুলনায় চলতি বছর ক্যানারি দ্বীপপুঞ্জে অবৈধ অভিবাসীর ঢল বেড়েছে 23% বেশি। এতে উদ্বিগ্ন স্পেন। বিশেষ করে এশিয়ার দেশগুলোর থেকে যাত্রার বিষয়টি সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলছে তাদের। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। গন্তব্য ইউরোপের বিভিন্ন দেশ। এর জন্য স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জকে নিরাপদ রুট হিসেবে বেছে নিচ্ছেন অবৈধ অভিবাসীরা। জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌযানে করে সাগরপথের এই যাত্রা কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থা ফ্রন্টেক্স। চলতি বছরের শুরু থেকে 15 নভেম্বর পর্যন্ত প্রায় 40,000 অবৈধ অভিবাসীকে তালিকাভুক্ত করার কথা জানিয়েছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যা গত বছরের একই সময়ের চেয়ে 23% বেশি। ক্যানারিতে পাড়ি দেয়া বেশিরভাগই আফ্রিকার দেশ মালির। সংঘাতময় পরিস্থিতিতে নিজ দেশে মৃত্যুর আতঙ্কের তুলনায় সমুদ্রপথের এই যাত্রায় ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে দাবি মালি থেকে যাত্রা করা অভিবাসীদের। মালি ছাড়াও ক্যানারি দ্বীপপুঞ্জে পাড়ি দিচ্ছেন আফগানিস্তান, পাকিস্তান সহ অনেক দূর দেশের অভিবাসীরাও। গন্তব্যে পৌঁছাতে চোরা কারবারের হাতে সর্বোচ্চ 16,000 ইউরো তুলে দিচ্ছেন তারা। সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও সেনেগাল দিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে অবৈধ অভিবাসীদের। Pakistan, his life is very hard, and just coming here to we're living in Barcelona. 2024 সালে ক্যানারি দ্বীপপুঞ্জে অবৈধ অভিবাসীদের যাত্রা বাড়ায় স্পেনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মালির পর এশিয়ার দেশগুলো থেকে যাত্রার বিষয়টি বেশি করে ভাবাচ্ছে। Y esto nos está preocupando mucho porque parece ser que en el mundo se empieza a fijar o a mirar hacia Canarias como una de esas principales puertas de entrada sin control a la Unión Europea. বর্তমানে লিবিয়ান কর্তৃপক্ষের কঠোর নিয়ন্ত্রণে ইতালির উদ্দেশ্যে রওনা হওয়া নৌকাগুলো বাধাগ্রস্ত হওয়ায় ক্যানারি দ্বীপপুঞ্জ ইউরোপে অবৈধ অভিবাসী প্রবাহের ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। Europe has changed over the past year, as it has been changing in recent years depending on the degree of externalizations. ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টায় সমুদ্রে নৌযান ডুবির ঘটনায় 2024 সালে এখন পর্যন্ত কমপক্ষে 800 অভিবাসী মারা গেছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে প্যাম বন্ডকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। 59 বছর বয়সী রিপাবলিকান এই নারী এর আগে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব সামলেছেন। প্রথমবারের মতো অভিশংসনের বিচারের সময় ট্রাম্পের পক্ষে আইনি লড়াইয়ে ছিলেন বন্ডি। এদিকে বিতর্কের মুখে বৃহস্পতিবার রাতে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিজের নাম প্রত্যাহার করে নেন ম্যাট গায়েন্টস। যৌন নিপীড়ন ও মাদক সেবনের অভিযোগে ম্যাটের বিরুদ্ধে তদন্ত চলছিল। সরে দাঁড়ালেও ট্রাম্প প্রশাসনকে সবসময় সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এদিকে বিটকয়েনের বিনিময় মূল্য $1 লাখ ছুঁই। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর 2 সপ্তাহে ভার্চুয়াল এই মুদ্রাটির মূল্য বেড়েছে 40% বেশি। ক্রিপ্টোকারেন্সি বান্ধব নীতিমালার কারণেই বিটকয়েনের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। 2009 সালের 3রা জানুয়ারি প্রথমবারের মতো মুক্ত করা হয়েছিল বিটকয়েন। 2022 সালের শেষের দিকে বড় ধসের পর মুদ্রাটির বিনিময় মূল্য দাঁড়িয়েছিল $16,000। তবে চলতি বছরের শুরুতে বেশ কিছু এক্সচেঞ্জ ট্রেডিং কে অনুমোদন দেয় মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এরপর থেকে বাড়ছে বিটকয়েনের দাম। এছাড়াও ভার্চুয়াল এই কয়েনের উন্মাদনায় বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সির বাজার মূল্য পৌঁছেছে ইতিহাস সর্বোচ্চ $3 ট্রিলিয়ন। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। গত 15 বছরে আয়ের চেয়ে খরচ বেড়েছে কয়েক গুণ। প্রভাব জনজীবনে, অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। যে সমস্ত
ইনফ্রাস্ট্রাকচার বা ভৌত অবকাঠামোমূলক যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে সেগুলোর সুফল আসলে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারছে না। হত্যা নির্যাতনে দায়ীদের বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে, মার্কিন সাময়িকী টাইমকে ডক্টর ইউনূস। ভোলায় সংরক্ষিত বনের গাছ কাটছে একটি চক্র, জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে ইট ভাটায়, কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। ইউরোপে পাড়ি দিতে ক্যানারি দ্বীপপুঞ্জে অবৈধ অভিবাসীর ঢল বেশি যাচ্ছে আফ্রিকা ও এশিয়া থেকে, ঠেকাতে বেসামাল স্পেন। দর্শক, এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।